জি স্যার, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। গতদিন আমার ক্লাসে ছিলেন কে কে? সবাই ছিলেন? জি স্যার। ছিলাম স্যার। ছিলাম স্যার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমরা দেখবো যে আজকে আমাদের এই লিস্টের থেকে কোন টপিক গুলো বাদ আছে। 1 নম্বর প্রশ্নটা পড়ানো হয়েছিল, তাই না? এক নম্বর প্রশ্নটা পড়ানো হয়েছিল না? 1 2 জি, শরিয়া আইন কি পড়ানো হয়েছে? আচ্ছা স্যার, শরিয়া আইন আর মুসলিম আইন কি একই? শরিয়া আইন আর মুসলিম আইন না, ফুল এক না। এটা কি, শরিয়া আইন হলো পুরো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেটা আছে অর্থাৎ শরিয়া অনুসারে পরিচালিত, আর মুসলিম আইনটা হলো মুসলমানদের জীবন ব্যবস্থার সাথে যে আইনটা, এটা এলাকা ভিত্তিক চেঞ্জ হইতে পারে। এলাকা ভিত্তিক মানে বাংলাদেশের এলাকা না, এটা মনে করেন যে অন্য দেশে আলাদা করতে পারে। যেমন আমাদের মুসলিম আইনে পিতার আগে পুত্র মারা গেলে তার সন্তানরা সম্পত্তি পায়, শরিয়া আইনে এটা অনুপস্থিত ছিল, পরবর্তীতে এটা করা হয়েছে। ঠিক আছে, এই ধরনের কিছু জিনিস চেঞ্জ আনছে। শরিয়া আইনটা হলো যেটা কোরআন শরিয়া থেকে ডিরেক্ট আসছে, সেটাই হলো শরিয়া আইন। আর মুসলিম আইন হলো মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে, মানে জীবন ব্যবস্থার সাথে মিল রেখে যে আইনটা করা হয়েছে এটা মুসলিম আইন। অর্থাৎ এক কথায় বলতে পারেন শরিয়া আইন সবই মুসলিম আইন, কিন্তু সব মুসলিম আইনই শরিয়া আইন না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা, ইজমা কিয়াস পড়ানো হয়েছিল? স্যার, আমি কি ম্যাথ পড়ানো হয়েছে স্যার, মানে আইনের 4টা উত্তর। হ্যাঁ, 4টা উত্তর। জি বলেন স্যার। ম্যাথ সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। স্যার, ম্যাথের মধ্যে যে কিছু কিছু ওয়ার্ড বারবার থাকে, নাম, একটা নাম থাকলে বারবার ওই নামটাই লিখতে হয়, তারপর অংশ, এগুলো জায়গায় আমরা যে অঙ্ক করতাম তখন ডট ডট দিতাম, এখন কি সেটা দেওয়া যাবে না, বারবার লিখতেই হবে? যে মানে যেমন একটা উদাহরণ, যেমন আব্দুল্লাহর মানে মেয়ে, তারপর কন্যা, তারপর স্ত্রী, এটা আব্দুল্লাহর বারবার লিখতে হয় যে এই কথাগুলো। বুঝতে পারছি। না, ওটা ইয়ে করলেই হবে, ওটা আপনি ডট ডট দিয়ে গেলেও হবে। তারপর অংশ, এই সমস্ত যেটা আর কি বারবার রিপিট হয় অঙ্ক করতে গিয়ে, যে অমুক পায়ের এত অংশ, অমুক পায় এত অংশ, এই অংশের জায়গায় আপনি অংশটা না লিখে বারবার ডট ডট দিয়ে যাবেন। আর কি নিচে আপনি এটা নামের জায়গায় যেমন আব্দুল্লাহর কন্যা, আব্দুল্লাহর মাতা পিতা, হ্যাঁ আপনি ওখানে ডট ডট দিতে পারবেন, সমস্যা নাই। ম্যাথটা ঠিক থাকলেই হবে, বুঝছেন? জি স্যার। আচ্ছা জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, হেবা, আমরা একটু হেবা সম্পর্কে পড়ি। আচ্ছা, দেখেন হেবা কি, হেবা কি কারো ধারণা আছে? হেবা কি? মানে দান করে দিছে কিন্তু মানে দখল দেয় নাই বা অধিকার দেয় নাই। মানে এই সংজ্ঞা কোথায় পাইছেন? হেবা হচ্ছে দান করা এবং সত্য ত্যাগ করে দান করে হচ্ছে হেবা। হেবা, হেবাও যা দান পাই, ঠিক আছে? এটা আরবিতে হলো হেবা আর বাংলায় হলো দান করা।
আচ্ছা দেখেন, হেবা একটা আরবি শব্দ যার অর্থ হলো নিঃস্বার্থভাবে দান করা। মুসলিম আইন অনুযায়ী দেখেন, মুসলিম আইন অনুযায়ী হেবা হলো জীবিত অবস্থায় বিনা পারিশ্রমিকে কোনো প্রতিদান ছাড়াই স্বেচ্ছায় অপরকে নিজের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তর করাই হলো হেবা। অর্থাৎ আমার কোনো সম্পত্তি আমি যদি কোনো শর্ত ছাড়াই দান করি তাহলে হেবা, সেটা হেবা বলে গণ্য হবে। মনে করেন আমি একটা সম্পত্তি কাউকে হেবা করলাম, ধরেন আপনাকে আমি একটা সম্পত্তি গিফট করছি বা দান করছি, সেখানে আমি বলে দিলাম আমি মিস্টার ক কে এই সম্পত্তি দান করছি, তিনি এই সম্পত্তি অমুক কাজে ব্যবহার করবেন, একটা শর্ত দিয়ে দেওয়া হলো, তাহলে কি এটা হেবা হবে? না স্যার, হেবা হবে না। এখন হেবার ক্ষেত্রে এই যে শর্তটা, এখন এই যে আপনি যখন শর্ত দিলেন, তাহলে কি হেবাটা বাতিল হবে নাকি শর্তটা বাতিল হবে? শর্তটা বাতিল হবে স্যার। শর্ত থাকলে সেটা তো হেবা হবে না স্যার, তাহলে তো ট্রাস্টের মধ্যে চলে যায় তখন আবার। না, বিষয়টা তা না। যদি হেবা দলিল হয় এবং সেখানে কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্তটা বাতিল হবে, হেবাটা বাতিল হবে। ঠিক আছে? ওকে স্যার। এইভাবে দেখবেন অনেক মামলা হয়, সিভিল কোর্টে অনেক মামলা হয় যে আমাকে দান করেছিল, এই উদ্দেশ্যে দান করেছিল আমাকে, কিন্তু এই শর্ত দিছিল, এই শর্ত ভঙ্গ করেছে, মানে হেবাটা এখন বাতিল চাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে হেবা কখনো বাতিল হবে না, বাতিল হবে ওই শর্তটা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি মুসলিম আইন অনুযায়ী হেবা বা দান বৈধ হতে হলে নিম্নোক্ত তিনটি উপাদান থাকতে হবে। প্রস্তাব, অর্থাৎ অফার, কাউকে বলতে হবে আমি তোমাকে এই সম্পত্তিটা দান করতে চাই, তোমার মতামত কি? ঠিক আছে? জি স্যার। তারপরে 2 নম্বর, এটা হলো অফার দেওয়া। 2 নম্বর হলো একসেপ্টেন্স। একসেপ্টেন্স মানে গ্রহণ করা, অর্থাৎ আমি সেটা বলবো যে হ্যাঁ আমি তোমার দানটা নিলাম, এটা হলো একসেপ্টেন্স। হেবা গ্রহণকারী পক্ষ থেকে সেই প্রস্তাব গ্রহণ করতে হবে। এখন আমি যদি নিতে রাজি না হই, তাহলে তো আর আপনি দান করতে পারতেছেন না। আচ্ছা, এবং দখল হস্তান্তর করতে হবে, অর্থাৎ অবশ্যই আমি যেটা দিলাম, গিফট করলাম, সেটার দখল দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি বললাম কি যে আমার এই বাড়িটা তোমাকে গিফট করলাম, কিন্তু এই বাড়িতে আমি থাকবো, তোমাকে দিব না, এমন গিফট হইলে হবে না। তাকে করে এইটা দখলও বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন মনে করলেন আপনি দখল দিলেন না, কিন্তু রেজিস্ট্রেশন করে দিলেন, অর্থাৎ রেজিস্ট্রি করে দিলেন, তাহলে কি হবে? তাহলেও হবে না, অবশ্যই দখল প্রমাণ করতে হবে, অর্থাৎ দখল প্রদান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, মুসলিম আইনে হেবার শর্ত হলো দখল হস্তান্তর, অর্থাৎ আগে মৌখিক হেবা চলতো, রেজিস্ট্রেশন তো পরে আসছে, কিন্তু আমাদের এই অঞ্চলে মূলত মৌখিক সেবা চলতো। তখন এই রেজিস্ট্রেশনের বদলে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যে দখল করা হয়েছে কিনা, মানে দখল হস্তান্তর করা হয়েছে কিনা। যেমন আপনার আগে পারিবারিক, ওই অনেকের ধরেন 2টা বউ থাকে, এখন এক পক্ষের ছেলে মেয়ে দেখে, এক পক্ষের ছেলে মেয়ে দেখে না, তখন তার সম্পত্তি ওই যে ছেলে মেয়েরা তাকে দেখে সেই ছেলে মেয়েদের এই মৌখিক হেবা করে দিয়ে যেত। তখন এই দখলটাই মূলত বোঝা যেত যে আসলে হেবা করে দিয়েছে কিনা, কারণ তা নাহলে তো 2 পক্ষ থেকে দাবি করবে যে আমাকে দখল দিয়ে গেছে, আমাকে দখল দিয়ে গেছে, এই সরি আমাকে হেবা করে দিয়ে গেছে। সেজন্য দখলটাই তখন মূল হিসাবে ধরা হইতো। আচ্ছা দেখেন, মুসলিম আইনে হেবার মূল শর্ত হলো দখল হস্তান্তর। এমনকি যদি কোনো হেবা রেজিস্ট্রি করাও হয়, তবুও যদি দখল না দেওয়া হয়, তবে হেবা সম্পূর্ণ বা কার্যকর হবে না। রেজিস্ট্রেশন একটি আনুষঙ্গিক প্রক্রিয়া, তবে এটি দখলের বিকল্প নয়, অর্থাৎ দখল দিতেই হবে। এখন হেবা করলে কি প্রত্যাহার করা যায় না? অবশ্যই প্রত্যাহার করা যায়। আচ্ছা, একটুখানি লাইনে থাকেন।
এখন কোন জিনিস দখল প্রমাণ করার প্রয়োজন হয় না 5টা ক্ষেত্রে। যেমন আমি আমার ওয়াইফকে কোনো কিছু দান করলাম, এখন এই বাড়িটা তাকে দান করলাম, এখন আমরা দুইজন তো একই বাড়িতে থাকছি, তাহলে তাকে তো স্পেসিফিক ভাবে বলার দরকার নেই যে না তোমার দখল দিয়ে দিলাম, এই বাড়ি এখন থেকে তোমার দখল, আমি নেমে যাচ্ছি, এমন দরকার নাই। অর্থাৎ স্বামী স্ত্রী যখন দান মানে কেউ কাউকে দান করে তখন সেটা দখল এমনিতেই হস্তান্তর ধরে নেওয়া হয়। তারপরে অভিভাবক কর্তৃক সন্তানকে দানের ক্ষেত্রে, এটা এখানে নেই। হ্যাঁ, অভিভাবক ক্ষেত্রে সন্তানকে দানের ক্ষেত্রে, অর্থাৎ আমার বাবা আমাকে কোনো কিছু দান করলো, অর্থাৎ আমার বাবা মনে করেন যে আমাদের যে পৈতৃক সম্পত্তি আছে উনি আমাকে দান করলো, এখন আমাকে আলাদা করে দখল বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আচ্ছা, দাতা ও গ্রহীতা যে ক্ষেত্রে একই গৃহে বসবাস করে, অর্থাৎ মনে করেন আমি এবং আমার মা একই গৃহে বসবাস করি, কেউ কাউকে গিফট করলে কোনো দখল বুঝিয়ে দেওয়ার দরকার নেই। আংশিক হস্তান্তরের ক্ষেত্রে, যেমন কোন জিনিস আংশিক ভাবে হস্তান্তর করা হলো, এক্ষেত্রে দখল বুঝিয়ে দেওয়ার দরকার নেই। যেমন আমি এবং মনে করেন যে আমার এক বন্ধু মিলে একটা দোকান করেছি, এই দোকান 5 শতক জমির উপরে, আমি 2.5 শতক তাকে দান করে দিলাম, এখানে যেহেতু জিনিসটা আংশিক সেহেতু তাকে দখল হস্তান্তর করার কিছু নেই, কারণ একটাই দোকান, এটা আলাদাভাবে দখল হস্তান্তর করার কোনো বিষয় নেই। আচ্ছা, যখন গ্রহীতার ক্ষেত্রে দানকৃত সম্পত্তি দখলে আছে, মনে করেন আমি এই সম্পত্তিটা আমি লিজ নিয়ে দখল করছি, এখন এই লিজ নেওয়া অবস্থায় আমাকে কেউ এটা দান করে দিল, তাহলে তাকে আবার আলাদা করে দখল বুঝিয়ে দেওয়ার দরকার নেই। অর্থাৎ এই 5টা ক্ষেত্রে দখল বুঝিয়ে দেওয়া না দেওয়া এটা মুখ্য বিষয় নয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটা কেস ল শুনেন। জব্বার পারামানিক ভার্সেস নূরজাহান বেওয়া, এটা 12 ডিএলআর একটা কেস। এখানে যিনি দাতা, এই যে যিনি দান করছেন, অর্থাৎ এই যে সৎমা, তার সৎমার সঙ্গে তার বাবার আবার বিয়ে হয়, এই ক্ষেত্রে তার সৎমাকে কিছু বিষয় অর্থাৎ আপনার কিছু জমি দান করে এবং এই ছেলেদের কিছু জমি দান করে। এখন তারা যেহেতু একই পরিবারের সদস্য সেহেতু এই ইসের সম্পূর্ণভাবে আপনার দখল বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা দান কোন কোন ক্ষেত্রে বাতিল হয়। রক্ত সম্পর্ক না থাকলে, যদি হেবা গ্রহণকারী পিতা মাতা সন্তান ইত্যাদি নিকটাত্মীয় না হন তাহলে হেবা প্রত্যাহার করা যেতে পারে। অর্থাৎ কোন ক্ষেত্রে, মনে করেন যে আমি অপরিচিত এক প্রতিবেশীকে বা পরিচিত এক প্রতিবেশীকে একটা কিছু দান করেছি, একটা সম্পত্তি দান করেছি, এখন তার এটা আমি পরবর্তীতে প্রত্যাহার করতে পারবো, কিন্তু এটা বেশ কিছু জিনিস প্রমাণের বিষয় থাকে। কারণ কোর্ট এই দানটা কেন নেয়, মানে প্রত্যাহার করতে দেয়, কারণ আমি একজন দূরের লোককে কেন দান করতে যাব আমার সম্পত্তি, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে, হয় কোনো ভুল বোঝাবুঝি আছে বা কোনো ষড়যন্ত্র আছে বা কোনো জোরপূর্বক আছে। ঠিক আছে? সেই জন্য এই সকল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হেবা প্রত্যাহার করা যায়। তারপরে দখল না দিলে, অর্থাৎ আমি গিফট করলাম কিন্তু গিফট করে বা হেবা করে ওই সম্পত্তিটা দখল দেইনি, তখন এই দখল দেওয়ার পূর্ব পর্যন্ত আমি এটা প্রত্যাহার করে নিতে পারি। আচ্ছা, উপকার ভোগীরা দানের উপযুক্ত না হলে, আচ্ছা দেখেন, যদি দেখা যায় হেবা গ্রহণকারী প্রতারণা করেছে বা দানের উপযুক্ত নন, তখন তাকে তার হেবা প্রত্যাহার যোগ্য। অর্থাৎ আমাকে প্রতারণা বা ভুল বুঝিয়ে যদি কোনো কিছু
আমার কাছ থেকে গিফট আদায় করে নেওয়া হলো, তখন এটা প্রত্যাহারযোগ্য। আচ্ছা, দানকর্তা জীবিত থাকলে, হেবা প্রদানকারী যদি জীবিত থাকেন এবং আইনগত কোনো বাধা না থাকে তাহলে হেবা প্রত্যাহার করতে পারেন। অর্থাৎ কোনো বিষয়ে যদি দান করেন বা আইনে কোনো বাধা না থাকে, আইনে বাধা বলতে কি বোঝানো হয়েছে, যে এটা আমাকে জোর করে করিয়ে নেয়নি বা আমি স্বেচ্ছায় দিয়েছি, দখল হস্তান্তর করেছি, অর্থাৎ আইনে যেগুলো করলে আর প্রত্যাহার করা যায় না, এই ধরনের যদি কোনো বাধা না থাকে তাহলে প্রত্যাহার করে নিতে পারে। আচ্ছা, কোনো প্রতারণা বা ভুল তথ্য থাকলে, এটা তো আগেই বুঝালাম, দুইটা বিষয় একই। আচ্ছা স্যার একটা প্রশ্ন আছে এখানে। আচ্ছা, আমি শেষ করে নিই তারপরে। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, আবার কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায়? অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায় এই জিনিসটার থেকে আমরা যদি পড়ি কোন কোন ক্ষেত্রে বাতিল করা যায় না, তাহলে এই জিনিসটা আমাদের জন্য সুবিধা হয়। এমন কারণ আছে 9টি, অর্থাৎ 9টি ক্ষেত্রে হেবা দলিল বাতিল করা যায় না। যেমন স্বামী তার স্ত্রী বা স্ত্রী তার স্বামীকে কোনো কিছু দিলে, অর্থাৎ সংসার করা অবস্থায় 4-5 বছরের মধ্যে দেখা যাচ্ছে দান করলো, তারপরে 4-5 বছর পরে তাদের মনোমালিন্য হলো, তখন গিফটটা ফেরত দিল, তখন কোর্ট ধরেই নেয় যে এ একজন আরেকজনের স্বেচ্ছায় দিয়েছে, এখন জ্ঞানজাম হচ্ছে বিধায় এটা ফেরত দিতে যাচ্ছে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে প্রত্যাহার করার সুযোগ কোর্ট দেয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে দান গ্রহীতা যখন মারা যায়, অর্থাৎ আমাকে দান করেছেন, আমি যদি মারা যাই তাহলে এই আমার কাছ থেকে আর আপনি এটা প্রত্যাহার করতে পারবেন না। অর্থাৎ আমার সন্তানরা পেয়ে গেল এই সম্পত্তি, আর তাদের কাছ থেকে প্রত্যাহার করা যাবে না। আচ্ছা, দাতা যদি মারা যায়, অর্থাৎ যে সম্পত্তি দান করেছে সে দেখা যাচ্ছে মারা গেল, পরবর্তীতে তারও ওয়ারিশরা এসে দাবি করলো, এই ক্ষেত্রেও আপনি আর পারবেন না। যদি প্রদত্ত বস্তুটি হারিয়ে যায়, অর্থাৎ কোন একটা বস্তু আপনি দান করেছেন, সেই বস্তুটা হারিয়ে গেছে, তখন এই দানটা আপনি আর প্রত্যাহার করতে পারবেন না। আচ্ছা, যদি কোনো সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ আপনি একটা গ্রামে একটা জমি কিনেছেন, তাই জমি দান করেছেন, আপনি কাউকে দান করেছেন, করার পরে 5 বছর পরে ওখান থেকে বাইপাস রোড হচ্ছে, বিশ্ব রোড, 6 লেনের বিশ্ব রোড হচ্ছে। এখন আগে এই জমির শতক ছিল 30,000 টাকা, এখন সেই জমির শতক হলো 6 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা। আপনি এটা দেখে ওই দান প্রত্যাহার করে নেবেন। এই সব ক্ষেত্রে দান প্রত্যাহার করা যায় না। আচ্ছা, যখন দানের বিনিময়ে কোনো এওয়াজ গ্রহণ করেন, অর্থাৎ আপনি তাকে দান গ্রহণ করলেন, এটাকে বলা হয় হেবাবিল এওয়াজ দলিল। অর্থাৎ আপনি দান দিলেন কিন্তু দানের বিনিময়ে কোনো কিছু আপনি গ্রহণ করলেন। অর্থাৎ ধরেন আপনার জমি ধানমন্ডিতে আছে, আপনার বাবা বাড়ি ধানমন্ডিতে, গুলশানে, এখন আপনার বন্ধুর বাড়ি গুলশানে কিন্তু তার বাবার বাড়ি ধানমন্ডিতে। এখন আপনারা মনে করলেন যে আপনারা একটা সমন্বয় করে এটা গিফট করবেন, বিনিময়ে সে ওই দলিলটা দিবে বা ওই ফ্ল্যাটটা দিবে। তখন এমন কোনো বিনিময় অর্থাৎ হেবাবিল এওয়াজ কোনো দলিল করলে সেটা দানও প্রত্যাহার করা যায় না। আচ্ছা, যদি দানের ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক উদ্দেশ্য থাকে, ধর্মীয় উদ্দেশ্য থাকে, অর্থাৎ আপনি মাদ্রাসাকে দিলেন বা কোনো স্কুল প্রতিষ্ঠানকে দিলেন, কোনো মন্দিরে এটা তো মুসলিম আইন, কোনো স্বেচ্ছাসেবকমূলক কাজে দিলেন, তখন আপনি এটা প্রত্যাহার করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এই হলো এই সকল ক্ষেত্রে মূলত দান বাতিল করা যায় না। এখন বলেন কার কি প্রশ্ন ছিল, বলেন। আমার একটা প্রশ্ন আছে স্যার, কিন্তু আব্দুল্লাহ ভাই সাহেবের পরে, আব্দুল্লাহ ভাই সাহেবের আগে বলছিল। বলেন, একজন বলছিলেন। স্যার আমার প্রশ্নটা হলো যে হেবাটা যে ক্যান্সেল করা যায় বা মানে সম্পদটা রিটার্ন নেওয়া যায়, এটা কত সময়ের মধ্যে এটা করতে হয়, অথবা মামলা করতে হয় বা যে কোনো কিছু হয়? ওই যে দান বাতিল না, এটা এমন কোন স্পেসিফিক নির্দেশনা নেই। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয়, আপনার যখন কারণ উদ্ভব হয় তার থেকে 3 বছরের মধ্যে করতে হয়।
অর্থাৎ আপনি আজকে জানতে পারলেন যে আপনার এই কাজটা সে প্রতারণার মাধ্যমে রয়েছে। এটা তো মূলত দান বাতিলের হয় না, এখন এটা মূলত দলিল বাতিলের হয়, হেবা দলিল হয়, এই দলিল বাতিলের, এই দলিল বাতিলের 3 বছরের মধ্যে করতে হয়। হ্যাঁ, এবার বলেন, আর কারোর কোনো প্রশ্ন? স্যার এখানে প্রশ্ন হচ্ছে যে প্রদানকারী যদি মৃত থাকেন। বুঝি নাই। ওকে স্যার, স্যার হেবা দান প্রদানকারী যদি জীবিত থাকেন এবং আইনগত কোনো বাধা না থাকে তাহলে হেবা প্রত্যাহার করা যায়। এখানে আইনগত বাধা বলতে কি কি করা হয়েছে স্যার, মিন করা হয়েছে? বাধা বলতে যেমন স্বামী স্ত্রীর মধ্যে আপনি হেবা প্রত্যাহার করতে পারবেন না, তাহলে এটা একটা আইনগত বাধা। আপনি চাইলেও তখন আর পারতেছেন না। তারপরে মনে করেন আপনি আইনে বলা আছে। হ্যাঁ, আইনে বলা আছে। এটা আইনে বলতে কি, এটা বিভিন্ন কেস লর মাধ্যমে আসছে। হ্যাঁ, কেস ল তো আমাদের আইনের উৎস। আপনি মনে করেন কোনো এসে জি স্যার, এই যে কোনো এতিমখানায় জমি, কোনো যেমন এতিমখানায় জমি দান করলেন, পরবর্তীতে এটা আর প্রত্যাহার করতে পারবেন না, এটা হলো আইনগত বাধা। বুঝতে পারছি স্যার, এগুলো বলে গেছেন স্যার, এগুলো বলে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। আর কারোর কোনো প্রশ্ন এই বিষয়ে? থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে মুসলিম আইন অনুযায়ী যে বৈধ দানের 3টি উপাদান, এর মধ্যে প্রথম উপাদানটা হচ্ছে যে ই করতে হবে, মানে প্রথমে তাকে জানাইতে হবে, প্রস্তাব দিতে হবে, এবং যে গ্রহীতা তাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই ক্ষেত্রে স্যার এটা কি কোনো দালিলিক ভাবে হবে নাকি মানে এমনি মৌখিক ভাবেই গ্রহণ এবং প্রস্তাবের বিষয়টা সম্পন্ন হবে? মৌখিক ভাবে হতে পারে, মৌখিক ভাবে হতে পারে, লিখিত ভাবে হতে পারে, চিঠি কোনো ভাবে হতে পারে, হতে পারে। স্যার যদি এটা মৌখিক ভাবে হয়ে থাকে তাহলে দলিলের মধ্যে যে বিষয়টা থাকবে এটা তাহলে পরবর্তীতে এটা বুঝবে কিভাবে যদি কেউ অস্বীকার করে যে না আমি তাকে ইচ্ছা প্রকাশ করি নাই বা দান গ্রহীতা সে গ্রহণ করে নাই এরকম, সেই ক্ষেত্রে স্যার? জি স্যার। এই ক্ষেত্রে যখন দলিলটা লেখা হয় তখন একটা ডেট থাকে, এটা বলে দেওয়া থাকে যে এত তারিখে উনি তাকে এই দান করার ইচ্ছা পোষণ করেন এবং গ্রহীতা তা গ্রহণ করে, দান গ্রহীতা তা গ্রহণ থাকে, এটা দলিলেই বলা থাকে। যখন দলিল রেজিস্ট্রি হয়ে যায় তখন এই অফারে মনে করেন আমার আর আপনার এই কথাবার্তাটা হলো আজকে নভেম্বরের 3 তারিখ যে আমি আপনাকে এটা গিফট করতে চাই, আপনাকে অফার দিলাম, আপনি অ্যাকসেপ্ট করলেন, কিন্তু আমরা দলিল করলাম মনে করেন 26 সালের জানুয়ারি মাসে, তখন ওই দলিলে লেখা থাকবে যে নভেম্বরের 3 তারিখে 25 সালের নভেম্বরের 3 তারিখে ওনারা অফার দেন, উনি অ্যাকসেপ্ট করেন এবং দলিল সম্পাদন হয় এত তারিখ। বুঝতে পারছেন এবার? জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দানের কিছু আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। একটা প্রশ্ন হচ্ছে স্যার, যেমন পিতা যদি ছেলেকে দেয় সেটা কোন আইনগত বাধা মানে হেবা রিটার্ন হবে কিনা? না, রিটার্ন হবে না। আর রিটার্ন হবে না। হ্যাঁ, এটা যদি ছেলে প্রতারণার মাধ্যমে না নেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার আমরা দুই ধরনের দলিল দেখি স্যার, হেবা দলিল দেখি এবং দানপত্র দলিলও দেখি, দুইটা যদিও হেবা অর্থ দান, তাইলে এই দুইটা দলিলের পার্থক্যটা কোন জায়গায় হয় স্যার? দুইটা দলিলের কোনো পার্থক্য নাই, হেবাও যা দানও তাই, হেবা দলিলও যা দানপত্র দলিলও তাই। যদি হেবাবিল এওয়াজ থাকে সেই ক্ষেত্রে পার্থক্য আছে। হেবাবিল এওয়াজ অর্থ আপনি এই দানের বিনিময়ে কিছু গ্রহণ করেছেন, কিন্তু হেবা বা দানপত্র থাকলে এটা কোনো ইয়ে নাই, চেঞ্জ নাই। দানপত্র মানে আপনার এই দানটা হয়েছে আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের অনুসারে দানপত্র দলিল থাকলে, আর যদি হেবা থাকে তাহলে এনারা মুসলিম ব্যক্তি, এনারা মুসলিম পারিবারিক আইন অনুসারে এই দানটা করেছে। অর্থাৎ কোন আইনটাকে ফলো করে করা হয়েছে তার মাধ্যমেই এখানে দানপত্র লেখা হয়, অনেক ক্ষেত্রে হেবা লেখা হয়। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি তাহলে সামনে আগাই। দানের বেশ কিছু প্রকারভেদ আছে, তার ভিতর যেমন
চারটি প্রকারভেদ আমি বলবো। চারটি। একটা হলো ভবিষ্যতের জন্য দান, ভবিষ্যতে সম্পন্ন করা হবে এমন কিছু দান বৈধ হবে না, বৈধ হবে না, ঠিক আছে? যদি না আচ্ছা, সরি, আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা হলো আপনার আনবর্ন পার্সনকে দান, ওটা না, আপনার ভবিষ্যতের জন্য দান। যে আমি মৃত্যুর পরে এই দান কার্যকর হবে, অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকবো এই সম্পত্তি আমি ভোগ দখল করবো, ইয়া বিক্রয় বা কাউকে দান করে দেব না, আমার মৃত্যুর পর তুমি উক্ত সম্পত্তির মালিক হবে, এই ধরনের দান বাতিল হবে। কেন বলেন তো? শর্ত আছে স্যার হেবাতে কোনো শর্ত থাকবে না, এই জন্য স্যার। হ্যাঁ, হেবাতে কোনো শর্ত থাকবে না। আচ্ছা জি স্যার। তারপরে শর্তযুক্ত দান, অর্থাৎ কোনো শর্ত থাকলে সেই শর্ত বাতিল হবে। সম্ভাব্য ঘটনা সাপেক্ষে দান, অর্থাৎ কোনো কিছুর ঘটনার উপর নির্ভর করে দান করা যায় না। ধরেন আমি আর আপনি শর্ত দিলাম, যদি ধরেন আমি আমার মেয়েকে শর্ত দিলাম যে তুমি যদি চৌধুরীর ছেলেকে বিয়ে করো তাহলে আমি তোমাকে এই সম্পত্তি দিব, এই সম্পত্তি তোমার হবে, আমি তোমাকে এই সম্পত্তি দান করলাম। সে চৌধুরী সব বিয়ে করবে কি করবে না, এটা একটা আনসার্টেন ম্যাটার, অর্থাৎ এর উপরে ভিত্তি করে কোনো দান করলে সেই দানও বৈধ হবে না। আচ্ছা, তবে সম্পত্তির উপসত্ত্বের দান করা যাবে। আমি তোমাকে এই জলাশয়ের, মনে করেন আমি একটা পর্যটন কেন্দ্র করছি, আমি তোমাকে এই পর্যটন কেন্দ্রের উপসত্ত্বকে দান করলাম, অর্থাৎ এই পর্যটন কেন্দ্র থেকে, অর্থাৎ আমি একটা পার্ক বানিয়েছি, মিনি পার্ক আমার জায়গার উপরে, এই পার্কটা তাকে দান করিনি, এই পার্ক থেকে যা আয় হবে সেটা আমি তাকে গিফট করে গেলাম। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আর দান এবং উইলের ভিতরে মেন যে পার্থক্যটা, দান এবং উইলের মধ্যে মেন যে পার্থক্যটা সেটা হলো দান সাথে সাথে কার্যকর হয়, আর উইল হলো দান মানে ওই হস্তান্তরকারী উইলকারী ব্যক্তির মৃত্যুর পরে কার্যকর হয়। এটাই হলো দান এবং কিসের মধ্যে পার্থক্য, উইলের মধ্যে পার্থক্য। আচ্ছা, কোন উইল একটা মৃত ব্যক্তির একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আচ্ছা, আর মৃত্যু সজ্জায় যদি কেউ কাউকে দান করে যায় তাহলে সেই দানের কেউ কাউকে 3/1 সম্পত্তির বেশি দান করতে পারবে না, অর্থাৎ আমি কোনো ব্যক্তিকে আমার মোট সম্পত্তির 3/1 বেশি দান করতে পারবো না। এটা দান করতে হলে কি করতে হবে, অন্য যে ওয়ারেসটা আছে সেটা তাদের কাছ থেকে অনুমতি লাগবে। যেমন আপনাদের একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। মনে করেন কয়ের 2 মেয়ে, কয়ের ভাই খয়ের 1 ছেলে, তাইলে এই কয়ের সম্পত্তির ক মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক কে? কয়ের 2 মেয়ে এবং খ যদি মারা যায় খয়ের ছেলে না হলে খ, অর্থাৎ তার ভাই অথবা ভাতিজার কেউ একজন পাবে, তাই তো? জি স্যার। ক্ষেত্রে আমাদের সমাজে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সব সম্পত্তি মেয়েদের গিফট করে দিয়ে যায় যাতে ভাইয়ের ছেলেরা না পায়। এই ক্ষেত্রে 1/3 বেশি অ্যাপ্লিকেবল হবে না, কেউ মামলা করলে এটা বের হয়ে যাবে। আমরা যে সাধারণ মানুষটা 99% লোক এটা জানি না, যার কারণে ওইটা পুরোটাই গিফট করে দেয় এবং বলে কেউ দান করে দিয়ে গেছে যেহেতু সে তো আরই নাই। এই ক্ষেত্রে এই দানটাও 1/3 বেশি টিকবে না, অর্থাৎ আমার বর্তমানে 1 মেয়ে, অর্থাৎ আমি যদি এখন মারা যাই তাহলে আমার 4 ভাই ছেলে মেয়েরা পাবে। এখন আমার 20 শতক
30 শতক সম্পত্তি। এখন আমি আমার মেয়েকে 30 শতক দান করে দিয়ে গেলাম, এই দলিল চ্যালেঞ্জ হইলে 10 শতকের বেশি টিকবে না, অর্থাৎ আমার মেয়ে দান সূত্রে 10 শতক পাবে, তাইলে বাকি থাকছে 20 শতক। এই 20 শতকের ভিতরে সে ওয়ারেস সূত্রে হাফ পাবে, অর্থাৎ 10 শতক, আর বাকি 10 শতক পাবে আমার ভাইয়ের ছেলে। ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? স্যার এটা তো উইলের ক্ষেত্রে যাবে, এটা তো আপনার হেবা করলে কি এটা সেম এটাও কার্যকর হবে যদি রেজিস্ট্রি করে দিয়ে যায় সেক্ষেত্রে? সব ক্ষেত্রে রেজিস্ট্রি করে দিয়ে গেল, আমি আমার পুরো সম্পত্তি দান করতে পারবো না আমার ওয়ারিসদের অনুমতি ব্যতীত। উইলের স্যার ক্ষেত্রে বিক্রি তো করতে পারবো। হ্যাঁ বিক্রি করতে পারবেন, দানপত্র দলিল করতে পারবেন, কিন্তু এই সরি দানপত্র বলছে এই যে আপনার বিক্রয় দলিল করতে হাফ পারবেন, ক্যাবলা দলিল। হ্যাঁ, কাবলা যেটা বলে ওটা করতে পারবেন, কিন্তু দানপত্র দলিল করতে পারবেন না। স্যার দানপত্র দলিলটা কি স্যার? দানপত্র দলিল এতক্ষণ পড়ানোর পরে আপনি জিজ্ঞেস করছেন দানপত্র দলিল কি? স্যার দান যেটা করলেন দলিলের মাধ্যমে লেখা হলে সেটা কি দানপত্র দলিল? হ্যাঁ, দানের দলিলটাই হলো হেবা। ক্যাবলা দলিল। আচ্ছা, আর কিছু? না স্যার। না স্যার, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? নাই স্যার। স্যার না স্যার। স্যার হিন্দু আইনের উইল আর মুসলিম আইনের উইল কি প্রায় একই রকম? হিন্দু আইনের উইল আর মুসলিম আইনের উইল, জি স্যার। হিন্দু আইনে আমি এমন উইলের এখনো এইভাবে স্পেসিফিক ভাবে পাইনি, সেই জন্য দুইটার সামঞ্জস্য আমি বলতে পারতেছি না যে দুইটার ভিতরে আসলে কি পার্থক্য আছে, এবং হিন্দু আইন অনুযায়ী স্পেসিফিক ভাবে এইভাবে উইল করা যায় কিনা। ঠিক আছে, এটা আমাকে তাহলে দেখেই করতে হবে, হিন্দু আইনের উইলের অংশটা আমি পাই নাই সামনে আর। আচ্ছা, তবে এটা টিপি অ্যাক্টের আন্ডারে এটা সাধারণ যে বাংলাদেশের জন্য যে অ্যাপ্লিকেবল লটা সেটার অনুসারে হবে, সেটার সঙ্গে এই এর পার্থক্যটা এটা আমি নেক্সট ক্লাসে বলবো। প্রশ্নটা ভালো প্রশ্ন করেছেন, আমি নেক্সট ক্লাসে এটা আমি আপনাদের স্পেসিফিক করে বলে দেব। আচ্ছা আচ্ছা, উইল নিয়ে আপনাদের আমি পড়িয়েছি। এখন যে ব্যক্তি জন্মগ্রহণ করেনি তার নামে কি উইল করা যায়? জি স্যার, করা যায় স্যার। কোন শর্ত আছে কিনা কেউ বলতে পারবেন? স্যার 3 মাসের মধ্যে যদি স্যার মানে উইল করার জন্মগ্রহণ করে তাহলে 3 মাসের মধ্যে না, এটা 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উইল সম্পর্কে আপনাদের একটা ঘটনা বলি, হ্যাঁ একটা হাদিস বলি। আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দেখতে যান, মানে অসুস্থ হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে যান। এখন তিনি এই আক্কাস আক্কাস রাহমাতুল্লাহ আলাইহিস সালাম উনি ইয়ে করছেন, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন যে আমি তো অনেক সম্পত্তির মালিক, আমি কি আমার একমাত্র কন্যা ছাড়া আমার কোনো উত্তরাধিকার নেই, আমি কি আমার সব সম্পত্তি তাকে হস্তান্তর করতে পারি কিনা বা উইল করে দিতে পারি কিনা? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে না বলেছিলেন। তারপরে তিনি জিজ্ঞেস করেন যে তাহলে কি আমি অর্ধেক করে দিতে পারবো? তিনি তখনও না বলেছিলেন। আচ্ছা, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি 3 ভাগের 1 ভাগ উইল করতে পারবা। আচ্ছা, আর এটা হলো 3 ভাগের 1 ভাগ উইল। আর দানপত্রের 3 ভাগ এর 1 ভাগ দানপত্র কখন করতে পারবে? যখন মৃত্যু সজ্জায় থাকবে। মৃত্যু সজ্জায় কাউকে দান করা হইলে তখন সেটা 1/3 অংশ কার্যকর হবে। ঠিক আছে? জি স্যার। পার্থক্য বুঝতে পারছেন? জি। আচ্ছা,
এখন এই পুরো লেকচারটার উপরে এই পুরো অংশটার উপরে আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলেন, এক প্রশ্নটা নিয়েই ক্লাসটা শেষ করবো। না স্যার। আচ্ছা শোনেন, আপনারা কিছু জিনিস একটু লিখে নেন, এই স্পেসিফিক জিনিসগুলো একটু ভালো করে পড়বেন, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। জি বলেন স্যার। মুসলিম আইন এবং এর উৎস, এই জায়গা থেকে প্রশ্ন আসে। স্যার বুঝতে পারিনি, স্যার আরেকবার একটু যদি বলতেন। মুসলিম আইন বা শরিয়া আইন ও এর উৎস। আচ্ছা তারপরে স্যার তাইলে স্যার প্লিজ, মুসলিম আইন এবং শরিয়া আইন স্যার একই বিষয়। আমি তো সেটাই বললাম যে শরিয়া আইন সম্পূর্ণটাই মুসলিম আইন, কিন্তু সব মুসলিম জি আইনই স্যার। আপনার ইয়ে না, শরিয়া আইন না। আইন না। অর্থাৎ দুইটা, মুসলিম আইনটা হলো, এই শরিয়া আইনটা হলো মুসলিম আইনের একটা ব্রাঞ্চ ধরা যায়। অর্থাৎ মুসলিম আইন, শরিয়া আইন এবং মানে আপনার দেশের আইন, এই দুইটার কোডিফাইড একটা ইয়ে হলো মুসলিম আইনটা, ঠিক আছে? জি আচ্ছা স্যার মুসলিম আইন এবং শরিয়া আইন এটা কি আলাদা আলাদা করে সংজ্ঞা দিয়ে বোঝাতে হবে? সংজ্ঞা দিয়ে বোঝানোর দরকার নাই আপনার। সংজ্ঞা বলতে কি এক কথাই আপনি লিখে দিবেন যে মুসলমানদের জন্য প্রয়োজন বা শরিয়াত অনুসারে যে আইন মুসলিমরা মেনে চলে তাই শরিয়া আইন বা মুসলিম আইন, এভাবেও দিতে পারেন, আলাদা আলাদা করেও দিতে পারেন। তবে আলাদা আলাদা করে দিয়ে আমার জন্য মনে হয় ভালো, যেহেতু হালকা পার্থক্য আছে এখানে, স্যাররা বুঝতে সুবিধা হয় স্যারদের। আর 2 নম্বর হলো দুইটাই একসঙ্গে থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় শরিয়া আইন বলবে না মুসলিম আইন বলবে, সেজন্য এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। জি স্যার। আচ্ছা আর আপনার দানের শর্ত, এখান থেকে প্রশ্ন হয়। উইল থেকে প্রশ্নটা একটু কম হয়, কিন্তু হয় না তা না, এটা ফেলে দেওয়ার দরকার নাই, কিন্তু উইল থেকে সচরাচর প্রশ্নটা কম হয়। আর উইল থেকে প্রশ্ন হইলে এই আনবর্ন পার্সনের এই প্রশ্নটা আসে। আচ্ছা আর ওয়াকফ প্রপার্টি কি? সরকারি ভাবে করে দেওয়া স্যার। না আমি জিজ্ঞেস করি নাই, মানে এটা প্রশ্ন বলতেছি যে ওয়াকফ প্রপার্টিটা কি, এই প্রশ্নটা আসে। আচ্ছা কোন প্রশ্ন কি আমাদের বাদ গেছে এখানে? না সবগুলোই মনে হচ্ছে পড়ানো হয়েছে। আচ্ছা এই যে ইদ্যতের বিষয়টা পড়বেন, ইদ্যতের এটা এই যে পারিবারিক 7 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। পারিবারিক আদালতের এখতিয়ার সমূহ, মামলা দায়েরের পদ্ধতি, এটা আসে। এবং বিবাহ সংক্রান্ত একটা প্রশ্ন আসবে, হ্যাঁ বিবাহ সংক্রান্ত প্রশ্নগুলো ভালো করে পড়বেন, এখান থেকে প্রশ্ন আসবে। আর ম্যাথ থেকে তো আসেই, ম্যাথ থেকে থিওরিটিক্যালের থেকেও অঙ্ক বেশি আসে, হ্যাঁ অঙ্কগুলো ভালো করে করবেন। আওল নীতি, রাজনীতি, এই নীতিগুলো যেন ভুল না হয়, অঙ্কে কম লেখা লাগে, বেশি আপনার নাম্বার আসে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। স্যার মুসলিম আইন তো তাহলে শেষ বলা যায় না মোটামুটি? জি শেষ। জি স্যার, পরীক্ষার আগে যদি আরো লাগে
দুই একটা ক্লাস হবে আর কি স্যার। এখন আপাতত আগামী সপ্তাহে স্যার নতুন কোনো সাবজেক্ট হবে স্যার, আমি আপনাকে জানাই দেবো স্যার কোন সাবজেক্ট। ঠিক আছে, ওকে। জি স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনারা সবাই লিভ নিতে পারেন। আর সময়ের প্রতি জ্ঞান না থাকলে এবং যদি গ্রুপের নিয়ম কানুন না মানেন, একজন একজন ল্যাব নিতে পারেন, কোনো সমস্যা নেই, থেকে রিভিউ করতে পারেন, আমার কোনো রায়হান সমস্যা ভাই। নেই। হ্যাঁ বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওই যে আমাদের তো আগামী শুক্রবারে হচ্ছে সাংবিধানিক ল পরীক্ষা, তো ওখানে বাংলাদেশের সংবিধান থেকে যে 4টা প্রশ্ন আসবে যে না 50 নাম্বারের। মডেল টেস্টের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের সংবিধান থেকে 4টা, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে 2টা, যুক্তরাজ্য থেকে 2টা। তো ভাইয়া এগুলো কি তাইলে 12.5 মার্কস করে করে নাম্বার এরকম ধরবে যে? জি জি জি, 12.5 করে ওই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? কারণ মনে করেন এত লম্বাও হবে না, এত ছোটও হবে না। যদি সবগুলো আনসার করতে চান তাহলে মনে করেন যে আপনারা ওরকম বুঝে লিখতে হবে, আনসার করতে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এটা সম্পর্কে আমি আবার আপনাদের গ্রুপে বলে দিব, ঠিক আছে? আপনাদের মডেল টেস্ট গ্রুপে বলে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর সবাই প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপের